ওয়েলকাম টু প্রোডান্ট আইকিউ। আমি শামীম আক্তার। আমি তোমাদের ক্লাস 12-এর 2023-এর টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের সব পেজগুলি এক এক করে সলভ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের প্রথম ভিডিও। আমরা প্রথম ভিডিওর এমসিকিউ দিয়ে শুরু করব এবং এমসিকিউ এবং এমসিকিউ সবগুলো আজকে আমরা সলভ করব এবং একদম নির্ভুলভাবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন শুরু করি আমরা কথা না বাড়িয়ে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্যারালাল মিথ, এর লেখক হচ্ছে জে.এফ. বেয়ালেন। কেমন? ইনি একজন আমেরিকান মানুষ ছিলেন। সেকেন্ড প্রশ্ন, সর্বজনীন জাদুঘর বলা হয়, দেখো অপশান ক, খ, গ, ঘ লেখা আছে। অ্যান্সার হবে ব্রিটিশ মিউজিয়াম। কেমন? ব্রিটিশ মিউজিয়াম এটা হচ্ছে গ্রেট রাসেল স্ট্রিট, লন্ডন অবস্থিত। এটা তৈরি হয়েছিল 1753 খ্রিস্টাব্দে, 1753। নেক্সট দেখো, ভৌমিক সাম্রাজ্যবাদ কার্যকর ছিল, কতদিন পর্যন্ত কার্যকর ছিল? তো এটা উত্তর হবে 1914। তো ভৌমিক সাম্রাজ্যবাদ জিনিসটা কি তোমাদের আমি একটু লিখে দিই, তোমরা একটু দেখে নাও। দেখো, সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ডেনমার্ক এবং ইউরোপের সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে এবং এই সাম্রাজ্যবাদ ভৌমিক সাম্রাজ্যবাদ নামে পরিচিত। তো এটা চালু ছিল 1914, মানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত। কেমন? চালু ছিল কবে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত। তো রাইট অ্যান্সার 1914। একদম চোখ বুঝে তুমি এটা অ্যান্সার করে আসবা না, 1 নম্বর 1 পেয়ে যাবা তুমি। নেক্সট দেখো 4 নম্বর, মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? তো ব্যবহার করেছিল অ্যাডাম স্মিথ। ঠিক আছে, ইনি একজন ইকোনমিস্ট। এনার একটা বই আছে ওয়েলথ অফ নেশন, 1776 সালে। ওয়েলথ অফ নেশন 1776 সালে এই বইটি প্রকাশিত হয়। এই বইতে উনি প্রথমবার মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেছিলেন। কেমন? এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যায় কতজন মারা গিয়েছিলেন বলে ইংরেজ ঐতিহাসিকরা দাবি করেন? তো এটা রাইট অ্যান্সার হবে 1, 2, 3, 123 জন। ব্যাপারটা অন্ধকূপ হত্যা কী জিনিস? হ্যাঁ, 1756 সালে সিরাজদৌল্লা যখন কলকাতা আক্রমণ করেছিলেন, বলা হয় যে তখন ফোর্ট উইলিয়ামের একটি জানালাবিহীন ঘরে, যার দৈর্ঘ্য 24 থেকে তোমার দৈর্ঘ্য 24 ফুট এবং প্রস্থ 18 ফুট, এরকম একটা ছোট্ট ঘরে 146 জনকে, ভালো করে শোনো, 146 জনকে ঢুকিয়ে রাখা হয়েছিল এবং তার মধ্যে চাপা লেগে 123 জন মারা যায়। এবং এটা বলেছিলেন কে? একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, তার নাম হচ্ছে হলওয়েল। হলওয়েল। ঠিক আছে, মারা গেছিল কত? 123 জন। রাইট অ্যান্সার। কেমন? আচ্ছা, এটাকেই অনেক ঐতিহাসিকরা ভারতীয় জনতারা বিলিভ করেন না বা বিশ্বাস করেন না। কেমন? কেননা 18/24 একটা ঘরে এত 146 জনকে ঢোকানো সম্ভব নয়, তাদের মতামত। নেক্সট কোশ্চেন দেখো, মোগল আমলে প্রাদেশিক শাসককে কি বলা হতো? শাসককে এখানকার অপশন হলো যে উত্তর হবে সুবাদার। ঠিক আছে, এর অনেকগুলো নাম ছিল। এটা ছিল সুবেদার, দন্ত সু বয়কার হ দয়াকার, সুবেদার হতে পারে অ্যান্সার। আবার নাজিম বলা হয়, নাজিম, এটাও তোমরা মনে রাখবা। ঠিক আছে, নেক্সট দেখো, বক্সার বিদ্রোহ কবে হয়েছিল, কোথায়? অ্যান্সার জানতে দিয়েছে, এটা উত্তর হবে চীনে। কত সালে? 1899 সালে নভেম্বর মাসে। কাদের বিরুদ্ধে? ইউকের বিরুদ্ধে, অর্থাৎ গ্রেট ব্রিটেন বা ইংরেজদের বিরুদ্ধে। কেমন? এরপরে দেখো, ভারতের মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন কে? তো এটা রাইট অ্যান্সার হবে A.R. দেশাই। A.R. দেশাই, গ অ্যান্সার। তো এর পুরো নাম কি? অক্ষয় রমনলাল দেশাই। ইনি বোম্বে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখো, 3 আইন যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত? 3 আইন হচ্ছে নারীর মর্যাদা প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়। ঠিক আছে, আচ্ছা 3 আইন জিনিসটা তোমাকে একটু বলে দিচ্ছি, শুনে নাও। 3 আইন হচ্ছে 1872 খ্রিস্টাব্দে, 1800 মনে রাখবে। 3 আইন কবে পাস হয়? 1872 সালে। কার প্রচেষ্টায়? কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায়। 3 আইনে 3টে আইনের কথা বলা হয়েছে, 3টি জিনিসের কথা বলা হয়েছিল। সেগুলো হচ্ছে বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ এবং অসবর্ণ বিবাহ। অসবর্ণ মানে হচ্ছে বিভিন্ন বর্ণের মানুষের, অর্থাৎ বিভিন্ন জাতির মানুষের বিয়ের পক্ষে। হ্যাঁ, এই 3টে আইন মনে রাখবে অবশ্যই। নেক্সট কোশ্চেন দেখো, 1833 সালের পর ভারত থেকে ব্যাপক সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিকের অভিপ্রয়াণ শুরু হয়। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে কৃতদাস প্রথার অবসান ঘটলে ব্রিটিশ উপনিবেশগুলোতে শ্রমিকের সংকট ঘটে। আচ্ছা, কৃতদাস প্রথা ইংল্যান্ডে অবসান ঘটেছিল, সালটা মনে রাখবা 1807। এরপরে আস্তে আস্তে ইউরোপের অন্যান্য দেশগুলোতে অবসান ঘটে যায়। কেমন? কৃতদাস প্রথার অবসান ঘটার পরে যে শ্রমিকদের সংকট দেখা দিচ্ছিল, সেগুলোর জন্য আমাদের ভারত থেকে প্রচুর পরিমাণে শ্রমিককে নিয়ে যাওয়া হয়। কেমন? নেক্সট দেখো, ভারত শাসন আইন 1858 এর গুরুত্ব কি? ঠিক আছে, আচ্ছা এই আইনটা কেন পাশ করানো হয় সেটা একটা প্রথম কথা তোমাকে জানতে হবে, তবে তুমি এর গুরুত্ব বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 থেকে পলাশী যুদ্ধের সময় থেকে 1857 অবধি, ঠিক আছে, শাসন করছিল। একটা কোম্পানি পুরো দেশকে শাসন করছিল। ঠিক আছে, এবং এই 1857 সালে তোমাদের একটা মনে আছে মহাবিদ্রোহ হয়েছিল, তার নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। এবং সিপাহী বিদ্রোহ ভারত ইংরেজ সরকারকে ভাবনায় ফেলে দিয়েছিল যে
এরপরে একটা কোম্পানির পক্ষে পুরো দেশ শাসন করা সম্ভব নয়, তাই 1857 সালে ওনারা ভারত শাসন আইন পাশ করে ব্রিটিশ পার্লামেন্টে, এবং এই দ্বার কী হচ্ছে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটানো হচ্ছে। কেমন অবসান ঘটানো হচ্ছে। নেক্সট দেখো রাওলাট আইনের প্রতিবাদে গ্রেপ্তার কে হয়েছিল। এখানে দেখো অনেক মানে দুটো কনফিউজিং উত্তর আছে, একটা হচ্ছে সৈফুদ্দিন কিচলু এবং গান্ধীজি। তবে তোমরা নাম্বার পেতে গেলে অবশ্যই গান্ধীজিকে আনসার করে আসবে। কারণটা হচ্ছে গান্ধীজি তোমার রাওলাট আইনের বিরুদ্ধে একটা রাওলাট সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন, এবং ব্রিটিশ সরকার তোমার পাঞ্জাব এবং দিল্লিতে গান্ধীজির প্রবেশকে আইন সিদ্ধ করে দিয়েছিলেন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছিলেন। এবং গান্ধী যখন দিল্লিতে 10 এপ্রিল 1919-এর 10 এপ্রিল দিল্লিমুখী হচ্ছিলেন, এবং দিল্লির নিকটে পাল ওয়াল বলে একটা স্টেশন আছে, সেখানে ওনাকে গ্রেপ্তার করে বোম্বাই পাঠিয়ে দেওয়া হয়। কেমন তখন নাম ছিল বোম্বাই, এখন মুম্বাই হয়ে গেছে। ঠিক আছে। আর সৈফুদ্দিন কিচলু হচ্ছে পাঞ্জাবের একজন নেতা, তোমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পড়েছো। ঠিক আছে। সেই নেতা হচ্ছে গান্ধীজির অ্যারেস্টের প্রতিবাদে আন্দোলন করেছিলেন বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তো এখানে রাওলাট আইনের প্রতিবাদে অবশ্যই তোমরা গান্ধীজি মেরে আসবে। ঠিক আছে। রাইট অ্যান্সার হবে গান্ধীজি, মহাত্মা গান্ধী। তোমাকে ডিটেলসে বলে দিলাম কারণটা কী জিনিস। এবার দেখো অধীনতামূলক মিত্রনীতি। অধীনতামূলক মিত্রনীতি চালু করেছিল কে? তোমার লর্ড, আমি দাগিয়ে দিচ্ছি, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। এর মধ্যে সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি চালু করেছিল কে? লর্ড ডালহৌসি। কেমন? লর্ড ডালহৌসি। পোড়ামাটির নীতি চালু করেছিল কে? উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল, ইংরেজ প্রধানমন্ত্রী। এবং সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি র্যামসে ম্যাকডোনাল্ড। তোমরা এই হিসাবে এটা অ্যান্সারটা মিলিয়ে নেবে। কেমন কোনটা না? র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। কেমন? এরপরে দেখো আগস্ট প্রস্তাব ঘোষণা করেন কে? তো আগস্ট প্রস্তাব ঘোষণা করে লর্ড লিনলিথগো। গ আনসার হবে রাইট আনসার গ। লর্ড লিনলিথগো ভারতবর্ষে 1936 থেকে 1944 সাল অবধি ভারতের গভর্নর জেনারেল বা ভাইসরয়ের পদে নিযুক্ত ছিলেন। কেমন? তার আমলেই আগস্ট প্রস্তাব ঘোষণা করা হয়। নেক্সট দেখো সুভাষচন্দ্র বসুকে সর্বপ্রথম নেতাজি বলে কে সম্বোধন করেন? তো রাইট আনসার হবে স্বাধীন ভারত লিজিয়ান নামে একদল সেনাদল। ঠিক আছে। এই সেনাদলটা কোথায় বলেছিল? এটা জার্মানিতে বলেছিল। যখন আমাদের সুভাষচন্দ্র বসু জার্মানিতে ছিলেন তখন এই সেনাদল তাকে এই নামে ডাকতো আর কি। ঠিক আছে। নেতাজি বলে তাকে ডাকতো। কেন ডাকতো? কারণটা হচ্ছে উনি ওই সেনাগুলিকে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা হিসেবে হিটলার বা জার্মানি অ্যারেস্ট করেছে, তাদেরকে উনি ছাড়িয়েছিলেন এবং তাদেরকে উনি নেতৃত্ব দিচ্ছিলেন। ঠিক আছে। ওই জন্য ওনাকে নেতাজি বলা হতো আর কি, নেতাজি বলে ডাকতেন আর কি। এনেকে দেখো রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা। ঠিক আছে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী, তার নাম অনুসারে এটা। তো এটা কি সংক্রান্ত ঘোষণা? এটা হচ্ছে তোমার দেশকে অখণ্ড রাখা ঘোষণা। আমাদের দেশে ভাগ হয়ে গেছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে, এইটা যেন না করা হয়। ঠিক আছে। এই জন্য তোমার এই ফর্মুলাটা ঘোষণা করা হয়। ঠিক আছে। নেক্সট দেখো আমাদের ট্রুম্যান নীতি। ঠিক আছে। ট্রুম্যান নীতি আমি নিচে তোমাদের যখন এসএকিউ করাবো তখন নীতির সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট অ্যান্সারটা জেনে নাও। এটা হচ্ছে রাজনীতি বিষয়ক ঘোষণা। কেমন? রাজনীতি বিষয়ক ঘোষণা। দেখো মার্শাল টিটো কোন দেশের শাসক ছিলেন? উত্তর হবে যুগোস্লাভিয়া। এটা ঠিক আছে, যুগোস্লাভিয়া। তো যুগোস্লাভিয়া নামে এখন কোনো দেশ নেই, এটা এর এক বর্তমান নাম, এই জায়গাটায় বর্তমান যে দেশটা সেটা হচ্ছে সার্বিয়া, যার রাজধানী বেলগ্রেড। কেমন? তখন ছিল আর কি। এবার দেখো দিয়েন বিয়েন ফুর ঘটনার সঙ্গে কোন পাশ্চাত্য দেশ জড়িত ছিল? এটা উত্তর হবে ফ্রান্স। দিয়েন বিয়েন একটা জায়গা যেখানে ফ্রান্সের ঘাঁটি ছিল। ঠিক আছে। সেই ঘাঁটিতে ভিয়েতনাম আক্রমণ করে। ঠিক আছে। কত সালে? 1954 সালে 13 মার্চ, এবং ঘাঁটিটিকে দখল করে নেয়, অর্থাৎ ফ্রান্স হেরে যায়। ঠিক আছে। এই ঘটনাটাকে আমরা দিয়েন বিয়েন ফুর ঘটনা নামে চিনি। কেমন? নেক্সট দেখো কোন দেশটি আরব লীগের সদস্য নয়? তো এখানে উত্তর হবে অবশ্যই তুরস্ক। বর্তমানে আরব লীগের 22টি দেশ আছে। কেমন? এবং আরব লীগ তৈরি হয়েছিল 1945 সালে। কোন কোন 22টি দেশ তোমাদের আমি একবার লিস্টটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এই দেশগুলো হচ্ছে আরব লীগের দেশ। কেমন? আলজেরিয়া, বাহরিন, তোমরা একটু পড়ে নেবে বা স্ক্রিনশট করে নিতে পারো। এর মধ্যে দেখবে তুরস্ক নেই। ঠিক আছে। তুরস্ক হচ্ছে আরব লীগের বাইরের একটি দেশ। ঠিক আছে। নেক্সট দেখো এখানে স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা দিবসগুলো এখানে তোমাদের জানতে চেয়েছে যে ভারত কবে স্বাধীনতা লাভ করে। আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি। ভারত 1947 সালের কত 15 আগস্ট। আমি লিখছি না, এটা তোমরা জানো নিশ্চয়। এরপরে দেখো সিংহল। সিংহল মানে এখানে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948-এর 4 ফেব্রুয়ারি। 1948-এর 4 ফেব্রুয়ারি। ঠিক আছে। আর লিবিয়া স্বাধীনতা লাভ করে 1951 সালে। 1951 সালের 24 ডিসেম্বর, 24 ডিসেম্বর। ডেটগুলো মনে রাখবো, অনেক সময় ডেটও জিজ্ঞেস করে। আর এই কোশ্চেনটা ভুল আছে। নিউজিল্যান্ড এভাবে স্বাধীনতা লাভ করেনি। নিউজিল্যান্ড 1907 সালে ইংল্যান্ড থেকে বা ইউকে থেকে ডোমিনিয়ন স্ট্যাটাস পায়, এবং 1947 সালে ওরা স্বাধীনতা লাভ করে অ্যাকচুয়ালি ওদের অর্থে। কিন্তু ওরা এখনও মোনার্কি, অর্থাৎ ওখানে আমাদের দেশে যেমন স্বাধীন হয়ে গেছে, পূর্ণ স্বাধীন আমরা, আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, কিন্তু পৃথিবীতে এখনও অনেকগুলি দেশ আছে, যেমন ধরো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডা। নামগুলো জেনে নাও। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডা, এই দেশগুলির রাষ্ট্রপতি হয় না। তোমরা ভালো করে গুগল সার্চ করবে। এই দেশগুলি এখনও মোনার্ক, অর্থাৎ ইংল্যান্ডের রানীকেই বা রাজাকেই, ঠিক আছে, ওরা রাজা ভাবে। ঠিক আছে।
তো এটা হচ্ছে এখনো মোনার্ক কান্ট্রি। কেমন? নেক্সট দেখো বঙ্গবন্ধু বলা হয় কাকে? বঙ্গবন্ধু বলা হয় তোমার শেখ মুজিবুর রহমানকে। ঠিক আছে, শেখ মুজিবুর রহমান কোথায় কে ছিল? বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, অস্থায়ী। ঠিক আছে, আর বাংলাদেশের প্রথম স্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? স্থায়ী রাষ্ট্রপতি হচ্ছে তোমার জিয়াউর রহমান। ঠিক আছে, আর যদি প্রশ্ন করে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তাহলে উত্তর হতে তাজউদ্দিন আহমেদ, যেটা তোমাদের ঘ অপশনে আছে। কেমন? এরপরে দেখো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্যোগ নিয়েছিল কে বা নেন কে? ঠিক আছে, তো পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু কত সালে? 1950 সালে এটা আমাদের পঞ্চবার্ষিকী যোজনা প্রতিষ্ঠা হয়। আর ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে, চলেছিল 1956 সাল অবধি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে কি জিনিস? একটা দেশের উন্নতি, মানে প্ল্যান করেছিলাম যে এই 5 বছর আমরা কি কি জায়গায় উন্নতি করব। ঠিক আছে, এগুলোকে আমরা বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় কাকে? এর উত্তর হবে বিক্রম সারাভাইকে। ঠিক আছে, বিক্রম সারাভাইকে। তো বিক্রম সারাভাই, আচ্ছা ভারতের মহাকাশের যে সেন্টার আমাদের, সেটাকে আমরা ইসরো বলি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1969-এ। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোরে। ঠিক আছে, এটা কোথায়? ব্যাঙ্গালোরে। একটা কথা উপরে বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে নেই, 1915 সালে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামের জায়গায় নতুন একটা আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার নাম হচ্ছে নীতি আয়োগ, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন। কেমন? ওকে, এই গেল তোমাদের এমসিকিউ। এবার আমি তোমাদের এসিকিউগুলি সলভ করে দেবো। ঠিক আছে, ওকে। 1 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝে? এই প্রশ্নগুলো আমি তোমাদের টাইপ করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, চলো 1 নম্বর প্রশ্ন দেখো, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর উত্তর হবে উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা, অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা, এটা। নেক্সট দেখো এবার ভৌমিক সাম্রাজ্যবাদ কাকে বলে? তো দেখো সপ্তদশ এবং অষ্টাদশ শতকের মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ডেনমার্ক, ইউরোপের সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের উপনিবেশিক তোমার শাসন প্রতিষ্ঠা করতে চাইছিল। এই সাম্রাজ্যবাদকে আমরা ভৌমিক সাম্রাজ্যবাদ বলে থাকি। ঠিক আছে, আমরা এটা এমসিকিউতে আমরা এটা দেখলাম শুদ্ধ। কেমন? নেক্সট দেখো 2 নম্বর, শ্বেতাঙ্গদের দায়বদ্ধতার কথা বলেছেন এমন একজন লেখকের নাম লেখো। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তো ইংরেজ কবি রুডিয়ার্ড কিপলিং এবং ফরাসি লেখক জুলি ফেরি। তো আমি এখানে দেশের নামটা বলেই দিয়েছি, ইংরেজ মানে এখানে গ্রেট ব্রিটেন বা ইউকে লিখতে পারি আমরা, বা ইংল্যান্ড, আর ফরাসি মানে ফ্রান্স। কেমন? ফ্রান্স লিখে দিয়েছি। নেক্সট দেখো ইউরোপের সাম্রাজ্যবাদী জাতিগুলি কিভাবে চার্লস ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বকে ব্যাখ্যা করেছিলেন? দেখো উত্তরটা আমি পড়ে দিচ্ছি। সাম্রাজ্যবাদী জাতিগুলি চার্লস ডারউইনের যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব প্রচার করে। তারা বলে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবন ধারণের উপকরণে ঘাটতি দেখা দিলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত অনিবার্য। ঠিক আছে, সেক্ষেত্রে সবচেয়ে যোগ্য বা শক্তিশালী জাতি এই সংগ্রামে জয়ী হয়ে পৃথিবীতে টিকে থাকবে। কেমন? নেক্সট দেখো 4 নম্বর, রায়তওয়ারি বন্দোবস্ত কি? এর জনককে? ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং টমাস মনরো এর উদ্যোগে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে জমির রায়তদের সাথে 1820 খ্রিস্টাব্দে যে বন্দোবস্ত চালু হয় তা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। তবে এর জনক যদি তোমাদের আনসার আসে, কোশ্চেন আসে, তাহলে উত্তর অবশ্যই আমরা টমাস মনরোকে লিখবো। ঠিক আছে, টমাস মনরো। কেমন? দেখো 1820 সালে বোম্বাই ও মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্ত উনি প্রবর্তন করেছিলেন আর কি। দেখো কে উদ্দেশ্যে চা কমিটি গঠন করেন? লর্ড উইলিয়াম বেন্টিক বা লর্ড বেন্টিক 1834 খ্রিস্টাব্দে ভারতে চা শিল্প গড়ে তোলার জন্য চা কমিটি গঠন করেন। তোমরা ভারতে যে চা আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে স্কটিশ একজন মানুষ, তার নাম রবার্ট ব্রুস, এইটা মনে রাখবা। আর আসাম টি কোম্পানি ভারতবর্ষে প্রথম চা শিল্পের প্রবর্তন করেন। ঠিক আছে, এছাড়া দেখো নেক্সট কোশ্চেন, টমাস ব্যাবিংটন মেকলে তার মিনিটে ভারতীয়দের কিভাবে ব্যাখ্যা করেছেন? তো তিনি বলেছেন যে মিলের মতে কোনো অধিকতর উন্নত জাতি অপেক্ষাকৃত কম উন্নত জাতির উন্নতি ঘটানোই সাহায্য করতে পারে। মিল ব্রিটিশ জাতিকে চূড়ান্ত সভ্য জাতি বলে মনে করতেন, তাই তিনি তার মিনিটে বলেন ভারতের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং তা পরবর্তীকালে নিচু স্তরকে, এখানে তারা হবে তা নয়, তারা পরবর্তী নিচু স্তরকে শিক্ষিত করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোন আইন দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়? ঠিক আছে, এটার উত্তর হবে গভর্নর লর্ড বেন্টিক 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথাকে বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেন। রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠন করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পতিদার কাদের বলা হয়? এদের উপাধি কি ছিল? তো পতিদার দেখো ব্রিটিশ শাসনকালে গুজরাটে পতি অর্থাৎ গ্রামের যৌথ ভূমি রাজস্ব আদায়কারী স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায়কে পতিদার বলা হতো।
পতিদাররা পূর্বে কুর্মি নামে পরিচিত ছিল এবং এদের উপাধি ছিল প্যাটেল। কেমন? এদের উপাধি ছিল প্যাটেল। নেক্সট দেখো দিকু কাদের বলা হতো? দিকু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার, মহাজন, জোরদার, বণিক প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগীরা ব্রিটিশ সরকারের যত্র জায়গা বা যেখানে সেখানে তোমার ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় মূলত সাঁওতাল পরগনা অঞ্চলে ঢুকে পড়তো আর কি। সাঁওতাল আদিবাসীদেরকে বহিরাগত দিকু, এইসব বহিরাগতদের দিকু বলে ডাকতো আর কি। ঠিক আছে, নেক্সট দেখো অথবা দিয়ে ব্রিটিশ সরকার কোন আইন দ্বারা চুক্তিবদ্ধ শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে? ঠিক আছে, এটার উত্তর হবে 1858 গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কেমন? ভারত শাসন আইন 1858। দেখো ব্রিটিশ সরকার কোন আইন দ্বারা চুক্তিবদ্ধ শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে? উত্তর হবে 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কেমন? নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়? এই আইন অন্য কি নামে পরিচিত ছিল? ঠিক আছে, 1919 সালে। উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয়। এই আইনের অপর নাম ছিল 1919 এর ভারত শাসন আইন। এই আইনটা চালু করেছিল 1909 আমরা মল্লমিন্টু আইন বলেছি, সেটা ফেল করার ফলে এটা আবার নিয়ে আসা হয়েছিল। কেমন? নেক্সট দেখো অধীনতামূলক মিত্রতা নীতি কি? ভারতবর্ষ, উত্তর হবে ভারতবর্ষের সাম্রাজ্যবাদী, হ্যাঁ এখানে ব্রিটিশ হবে, ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তার শাসনকালে এই দেশে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটানো এবং সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করার উদ্দেশ্যে 1798 খ্রিস্টাব্দে এক আধিপত্যকারী নীতির প্রবর্তন করেন এবং বহু দেশীয় রাজ্যকে এই নীতি গ্রহণে বাধ্য করেন। লর্ড ওয়েলেসলি প্রবর্তিত এই নীতি অধীনতামূলক মিত্রতা নীতি বা বশ্যতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। এটাকে সাবসিডারি অ্যালায়েন্স ডক্ট্রিনও বলা হয়। ঠিক আছে, অথবা দাও নেক্সট প্রশ্ন দেখো, সত্য বিলোপ নীতির মূল কথা কি ছিল? সত্য বিলোপ নীতি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা আরোপিত ভারতীয় রাজ্য আত্মসাৎ করার নীতি। কোনো দেশীয় অধিরাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মৃত্যুবরণ করে তবে সেই রাজ্য একটি ত্রুটিপূর্ণ সামন্ত রাজ্য হিসাবে ব্রিটিশ শাসন ব্যবস্থায় ব্রিটিশ ভারতের অধীনস্থ হবে। ঠিক আছে, নেক্সট দেখো আগস্ট প্রস্তাব কি? 11 নম্বর প্রশ্ন, 1940 খ্রিস্টাব্দে আগস্টে 8ই আগস্ট আর কি গভর্নর জেনারেল লিন লিথগো ভারতীয় নেতৃবৃন্দকে খুশি করতে এবং বিশ্বযুদ্ধে ভারতের অর্থ ও লোকবল ব্যবহার করার জন্য কিছু প্রস্তাব পেশ করেন। একে লিন লিথগো প্রস্তাব বা আগস্ট ঘোষণা বলা হয়। ঠিক আছে, ডেটটা মনে রাখবো, অনেক সময় ডেটটাও জিজ্ঞেস করে নাই, 8ই আগস্ট। কেমন? এশিয়াবাসীদের জন্য এশিয়া, এই স্লোগানটি কোন দেশের? তো এই স্লোগানটি হচ্ছে জাপানের। কেমন? জাপানের। ক্যাপ্টেন মোহন সিং কে ছিলেন? তো ক্যাপ্টেন মোহন সিং, সোজা বাক্যে তোমরা লিখবে ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ বাহিনীর একজন প্রতিষ্ঠাতা এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। ঠিক আছে, এবার একটু ডিটেলসে তোমরা একটু জেনে নাও। সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে প্রায় 40,000 ব্রিটিশ ভারতীয় সেনা গ্রেপ্তার হন। তাদেরকে নিয়ে রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং, আবার বলছি রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। সেই বাহিনী, এখানে দুবার বাহিনী হচ্ছে, একবার কেটে দেবে, সেই বাহিনী 1943 খ্রিস্টাব্দে 23শে আগস্ট আনুষ্ঠানিকভাবে সুভাষচন্দ্রের হাতে সে আজাদ হিন্দ বাহিনীকে তুলে দেওয়া হয়। ঠিক আছে, এই গেল 12 নম্বর। এবার দেখো 13 নম্বর, ঠান্ডা লড়াই কথাটি কে প্রথম ব্যবহার করে? তো এই বাক্যে এক বাক্যে এমসিকিউ আসলে বার্নার্ড বারুচি আমরা মারবো, অ্যান্সার করবো। ঠিক আছে, কিন্তু ডিটেলস একটু জেনে নাও। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন তো বার্নার্ড বারুচ, কিন্তু এটাকে জনপ্রিয় করে তুলেছিল মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। কেমন? মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান 1947 খ্রিস্টাব্দে দ্য কোল্ড ওয়ার নামে একটা বই লিখেছিলেন, সেই বইটি কথাটি উনি ব্যবহার করেছেন। এছাড়া অনেক জায়গায় তোমরা দেখবে, আমার স্টুডেন্ট বলছিল যে এটা নাকি কোনো সম্মেলন উনি বলেছিলেন। তো রাইট অ্যান্সার তোমরা এটাই করবে, টেক্সট বইতে তোমাদের এটাই অ্যান্সার করা আছে। কেমন? নেক্সট দেখো ট্রুম্যান নীতির উদ্দেশ্য কী ছিল? তো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, দেখো দুটো উদ্দেশ্য তোমরা এখানে লিখবা। ঠিক আছে, এসিকিউর জন্য একটা হচ্ছে ইউরোপের ভূখণ্ডের বাইরে বিশ্বজুড়ে সোভিয়েত প্রভাব ও প্রতিপত্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। 2 নম্বর হচ্ছে সোভিয়েত শক্তি বলয়ের পাল্টা বিকল্প হিসেবে পশ্চিমী পুঁজিবাদী জোট গঠনের কাজে অগ্রসর হওয়া। কেমন? অথবা তেল কূটনীতি কি? দেখো উত্তরটা এভাবে লিখবা, যেভাবে লিখে দিয়েছি এভাবে স্ক্রিনশট করে নিতে পারো তোমরা। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে 1960-এর দশকে আমেরিকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছিল তেল সম্পদের সংকোচন। ঠিক আছে, এর ফলে মার্কিন পরিবহন শিল্প অন্যান্য কিছু শিল্প অবক্ষয়ের মুখে পড়ে, যে কারণে আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আমেরিকার এই কূটনৈতিক পদক্ষেপ তেল কূটনীতি নামে পরিচিত। ঠিক আছে,
অনেক এরপরে আমরা উপসাগরীয় যুদ্ধও দেখবো, এরপরে ওগুলো পরের বিষয়, অন্য পেজে আমরা এগুলো পেয়ে যাবো, ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রযুদ্ধে আমরা প্রথম বিশ্ব বলবো, যেমন ধর ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, এগুলো, ঠিক আছে। এরপরে দেখো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটগুলি আমরা দ্বিতীয় বিশ্ব বলবো। এগুলো বাদ দিয়ে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার অনুন্নত, অগ্রসর এবং যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে এবং উন্নয়নশীল দেশগুলিকে আমরা তৃতীয় বিশ্ব নয় বলবো, যেমন ভারত, ঠিক আছে, বাংলাদেশ, এগুলো। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কত সালে কার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে? এটার উত্তর তোমরা অবশ্যই 1949-এর 27 ডিসেম্বরই করে লিখবা, ঠিক আছে। অনেক বইতে ইভেন গুগলেও তোমরা 1945 পাবা, তবে 1945 সালে এখানকার যে নেতা যিনি সুকর্ণ এবং মোহাম্মদ হাত্তা 1945-এর 17 আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে আরও 4 বছর, ঠিক আছে, ডাচদের সঙ্গে অর্থাৎ নেদারল্যান্ডের সঙ্গে ওরা স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যায় এবং লাস্টে 1949-এর 27 ডিসেম্বর ওরা অফিসিয়ালি নেদারল্যান্ডের যে মোনার্ক আছে তার থেকে ওরা স্বাধীনতা পায়, ঠিক আছে। এবং যেহেতু 17 আগস্ট ওরা স্বাধীনতাটা ঘোষণা করেছিল, তাই পরবর্তীকালে যখন ওরা স্বাধীনতা দিবস পালন করে ইন্দোনেশিয়া, তখন এই 17 আগস্ট দিনটাকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে, ঠিক আছে। তবে নট 45, ওকে। এবার দেখো সার্কের এবং লাস্ট প্রশ্ন, সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর পুরো নাম, এর হেডকোয়ার্টার কাঠমান্ডু, ঠিক আছে, কাঠমান্ডু। কাঠমান্ডু কার রাজধানী? নেপালের রাজধানী, ঠিক আছে, ওকে। এই গেল তোমাদের এসএকিউ, ঠিক আছে। তোমাদের যদি কোনো রকম উপকার হয় ভিডিওগুলি দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এবং তোমরা যদি কেউ শিক্ষা বিজ্ঞানের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে শিক্ষা বিজ্ঞান বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো থেকে দেখতে পারো, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।